এই মুহূর্তে আমরা উপস্থিত এমন একটি মানুষ যার কথা, যার ভাবমূর্তি, যার উদ্দেশ্য সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং যার কথা শুনলে আপনাদের মনে একটু দাগ কাটবে। সত্যিই তো এটা হওয়া উচিত, তাহলে এটা হচ্ছে না কেন, বা এটা করা উচিত, এটা কেন করা যাচ্ছে না, প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসবে। সেই মানুষটির নাম হচ্ছে একজন জীবনমুখী কবি সুদীপ কুমার রায়। আমরা এর আগে আমাদের চ্যানেলে বারবার ওনার প্রতিবেদন বা এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমরা দেখিয়েছি। প্রত্যেকটা কথার মধ্যে একটা কিন্তু প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে যে এটা কেন হবে না বা এটা কেন করা যাবে না। আজকে যে সাবজেক্ট নিয়ে আমরা উপস্থিত কবি সুদীপ কুমার রায়ের কাছে, এই বর্তমান সমাজ ব্যবস্থা, এই বর্তমান সরকার, এই বর্তমান মানুষের জীবনধারা, এই বর্তমান পুলিশ প্রশাসন, তারা আজকে ঠিক কোন জায়গায়। আসুন পরিচয় করে দিচ্ছি জীবনমুখী কবি সুদীপ কুমার রায়ের সঙ্গে। আসুন সুদীপ বাবু, নমস্কার। নমস্কার। নমস্কার, কেমন আছেন আগে বলুন? খুব সুন্দর আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। শরীর ভালো? শরীরটা মাঝখানে একটু শরীরটা জ্বর টর হয়েছিল, এখন মোটামুটি ঠিক আছে, ভালোই আছি। তা ভালোই লাগলো যে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের মধ্যে এসেছেন। আপনাদের সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে দিয়ে সবসময় মত বিনিময় আমরা করি, সমাজের জন্যই করি, তো ব্যক্তি স্বার্থের জন্য করি না। সেই হিসেবে আজকে এসেছেন। প্রথমে শ্রোতা বন্ধু যারা আপনাদের ভিউয়ার্স এবং বাংলার শতকোটি জনগণ, তাদের সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করি। মানে প্রত্যেকের জন্য আপনার অভিনন্দন, শুভেচ্ছা সবই থাকলো। এবার যেটা নিয়ে আপনার কাছে আমরা এলাম, যে সুদীপবাবু, বর্তমান সমাজ ব্যবস্থা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। তার কারণ কিন্তু প্রথম কারণই আসছে যে বর্তমান রাজনৈতিক পরিকাঠামো। কি বলবেন আপনি? দেখুন, এটা আমি আপনাদের এই চ্যানেলে বিভিন্ন সময় আলোচনা করেছি। যে আলোচনাটার বিষয়বস্তুটাই হচ্ছে যে বাড়ি তৈরি করতে গেলে বাড়ির পায়া, সেই পায়া যদি প্রথম থেকেই মজবুত না থাকে, তাহলে কোনোভাবেই জোড়াতালি দিয়ে সে পায়াকে মজবুত করা যায় না। তারপরে একটা ব্যবস্থা আছে, বিজ্ঞানে যেরকম বিকল্প ব্যবস্থা আছে, সবকিছুর একটা বিকল্প ব্যবস্থা আছে। যখন দেখবেন কোনো কিছুকে আপনি দাঁড় করাতে গিয়ে একটা সাপোর্ট পাচ্ছেন না, তখন পাশে আরেকটা সাপোর্ট তৈরি করে তাকে দাঁড় করাবার চেষ্টা করেন। কিন্তু সেই সাপোর্ট করবার জন্য একটা নিজস্ব অনুভূতি দরকার, একটা ইন্সপিরেশন দরকার, মানুষের প্রতি ভালোবাসার একটা জায়গা থাকা দরকার, যেটা আমার মনে হয় কোনো সরকার বা যারা জনগণকে নিয়ে, জনগণের দ্বারা নির্বাচিত এবং তাদের দ্বারা জনগণ পরিচালিত, তারা জনগণ দ্বারা নির্বাচিত এবং তাদের দ্বারা জনগণ পরিচালিত এই সমাজ ব্যবস্থায়, সেই জায়গাটায় একটা জিনিস তো থেকেই যাচ্ছে, দুধ কা দুধ পানি কা পানির মধ্যে। মানুষের যেটা হচ্ছে, আমি যেটা খুব লক্ষ্য করছি, আপনি বলছেন, আপনার সাথে খুব খোলা কথা বলি, যেটা হচ্ছে যে আমাদের এই যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে মানুষের শ্রেণীবিন্যাসটা খুব ইম্পর্টেন্ট। যেরকম বড় লোক থাকে, যেরকম দরিদ্র লোক থাকে, তার মাঝখানে দু তিনটে শ্রেণী থাকে, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী। কিন্তু আমার একটা কবিতার লাইন আছে, যে কবিতাটার লাইনটা হচ্ছে উচ্চ স্তরে উচ্চবিত্ত, নিম্ন স্তরে নিম্নবিত্ত, আর মাঝখানে যারা সাঁতার কাটে তার নাম মধ্যবিত্ত। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই সাঁতার কাটার দলের মধ্যবিত্তরা এখন আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। তার কারণ, তলিয়ে যাওয়ার কারণ হচ্ছে দৈনন্দিন জীবন চালানোর জন্য যে ধরনের তাদের আয়ের দরকার। আপনি বলবেন, অনেকে, আজকে আমি একটা সকালবেলা আলোচনা করছিলাম, ব্যাংকের সুদ বাড়লে নাকি মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। আমি বললাম, এটা বোকার মতো কথা ছাড়া আর কিছু না।
সুদ ভরলে যে ক্রয় ক্ষমতাটা সে করছে তার থেকে একটু সাপোর্ট দেয়, তার বেশি কিছু হয় না। কিন্তু দেখা যায় যখনই সেটা হয় তার অল্টারনেটিভলি দামও বেড়ে যাচ্ছে লাগাম ছাড়া। আমার প্রশ্নটা অন্য জায়গায়, আমি প্রশ্ন করতে চাই যারা পরিচালন বর্গ, সরকার পরিচালন বর্গ, তাদের কাছে, যার কতদিন না দেখে না ঘুমিয়ে থাকবেন সবসময় রাজনীতি সর্বস্ব মানসিকতা নিয়ে খালি ক্ষমতার অলিন্দে থাকবার জন্যে কিছু সুস্থ সাধারণ সিদ্ধান্ত নিতে অপরাগ হবেন না। সাধারণ মানুষ যারা সত্যি দৈনন্দিন জীবনে সুস্থভাবে বাঁচতে চায়, আপনি সংখ্যাতত্ত্বের দিক থেকে দেখতে পারেন তারা হয়তো পার্সেন্টেজ অফ প্রপোর্শনটা কম, এবং যারা এলোমেলো করে দিয়ে লুটে মুটে খাই এই পার্সেন্টেজটা সবসময় বেশি। দে কল অ্যাজ এ হ্যাভনটস। এবং হ্যাভনটসদের কাছে একটা জিনিস হচ্ছে কি, যাদের হারাবার, যাদের শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই তাদের আবার ভয় কিসের? কিন্তু যাদের শৃঙ্খল পড়ার ভয় আছে, হারাবার ভয় আছে, তাদের জীবন জীবিকা বেঁচে থাকারও একটা ইচ্ছা আছে, অটোমেটিক্যালি তাদের তো জ্বলা যন্ত্রণাটা বেশি হবেই। সেই জায়গায় দাঁড়িয়ে একটা হচ্ছে সব থেকে সর্বোপরি যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে আমরা we are for the people, by the people, of the people. It is the oath of the political parties, but we are destroyed. We are not obey this function of rule. তার কারণ we are party for make myself, party for affluence myself, party for every ক্ষমতা myself. সব যদি মাইসেলফ হবে দেমসেলফ কোথায়? এটা তো বুঝতে হবে। এই জায়গাটা একটা ভীষণভাবে অবস্থান তৈরি করেছে এবং সবগুলো রয়েছে। আমাদের হঠাৎ বোধোদয় হওয়াটা আমার মনে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক বলে আমি মনে করি না। হঠাৎ কোনো ঘটনা, এবং সব থেকে বড় কথা আমাদের বোধোদয় তখন যখন নির্বাচন আগে এবং নির্বাচনের পরে। নির্বাচনের এক রকমের বোধোদয় হয় মানুষকে তাদের নিজস্ব মন্ত্র বলার ভরণ দেওয়ার জন্য, সেটা এক রকমের বোধোদয়। আবার যখন ক্ষমতায় আসা যায়, কেউ হারে কেউ জেতে, তখন তাদের আর একটা নতুন বোধোদয় তৈরি হয়। এই বোধোদয়টা কিন্তু কোনো জিনিস পৌঁছতে লাগলে দেখবেন কোনো পচা, আমরা যেরকম ক্যান্সার রোগের কথা বলি, ক্যান্সার রোগীটা যখন এক্সপোজ হয় তখন কিন্তু সে 90% গিয়ে এক্সপোজ হয়, কিন্তু তার শরীরের চেহারার উপরটা দেখলে কিন্তু তাকে বুঝতে পারা যাবে না যে তার ভিতরে এত বড় ঘটনা ঘটে গেছে। এই যে বোধোদয়ের কথাটা আপনি তুললেন, এত বছর পর তৃণমূল কংগ্রেস তো থার্ড টার্ম, এত বছর পরে মমতা ব্যানার্জির কেন বোধোদয় হলো যে হকার তোলা উচিত, রাস্তা ফুটপাত যারা দখল করে রেখে দিয়েছে তাদেরকে তোলা উচিত, পুলিশ প্রশাসন, এমএলএ, এমপি, ডিএম, এসডিও তাদের ধমক দেয়া, এই বোধোদয়টা মমতা ব্যানার্জি হঠাৎ কেন এতদিন পরে হলো? কি বলবেন? এই বোধোদয়ের প্রশ্নটাই তো আমার কাছে খুব প্রশ্নবোধক বলে মনে হয়। কেন, যে কোনো জিনিসের তাতে স্পন্টিনিটি থাকবে। আমি একটা 100 রান করতে গেলে 10টা 6 মেরে দিলাম, 15টা 6 মেরে দিলাম, 100 হয়ে গেল, তা তো হয় না। 1 রানও নিতে হয়, 2 রানও নিতে হয়, 3 রান নিতে নেই, এইভাবে এগিয়ে গিয়ে 100 রান করতে হয়। যখন সেটা করতে হয়, প্রশাসন চালাতে গেলেও প্রশাসনের অবস্থানটা বুঝবার জন্যে, কোন জায়গায় প্রশাসনের ভঙ্গুর অবস্থা হয়েছে সেইটা বোঝার জন্যে হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে সেইভাবে একটা মানুষকে বিভ্রান্ত ফেলে দেওয়া, সেটা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি না। আরেকটা জিনিস হচ্ছে কি, যে সত্যি তো রাস্তাঘাটকে পরিষ্কার করার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু রাস্তাঘাট পরিষ্কার করতে গিয়ে রাজনৈতিকভাবে কিছু, আমি সবসময় আপনাদের একটা কথা বলি, সরকার যিনি ব্যক্তিগতভাবে পরিচালন করেন তিনি যে সর্বত্র 100% দোষী তা নয়। দোষী হচ্ছে তিনি যাদেরকে সঙ্গী করে নিয়ে তাদের মাধ্যম দিয়ে পরিচালন করতে চান,
যখন তিনি বলেন তারা সবাই শোনে, এটা হচ্ছে নিয়ম, এটা এভরি ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু অ্যাপ্লিকেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড থিওরি ইজ ডিফারেন্ট। যার ফলে কি হচ্ছে যে সমূলে যেটাকে ঠিক করে দেওয়া যেত সেটা হয়নি। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা সব থেকে বড় জিনিস, পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে একটু আলাদা। কেন স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব দুটো বিভাজনের পর মানুষের প্রচন্ড ভোগান্তি হয়েছে। পাঞ্জাব রিভাইভ দেমসেল বাই দ্য কাল্টিভেশন অ্যান্ড আদার্স, যথেষ্ট পাঞ্জাব এখন উন্নত, কিন্তু পশ্চিমবঙ্গের অবনতির চরম শিখরে গিয়ে পৌঁছেছে। তার কারণ পশ্চিমবঙ্গের আফটার ইন্ডিপেন্ডেন্ট পশ্চিমবঙ্গে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে মানুষের আগমন ঘটেছে। মানুষকে মানুষ করার যে প্রবণতা, যেটা রাজনৈতিক শক্তি নেয়, মানুষকে মানুষ করার প্রবণতাটা তাদের সেই শক্তি তৈরি করতে পারেনি। তার কারণ তারা চায়ওনি পশ্চিমবঙ্গে এই দ্বন্দ্ব দ্বিধা নিয়ে পশ্চিমবঙ্গে এই যে বিভাজনটা তো যেটা হয়েছে, সেই বিভাজনটাতে একটা দুটো ধর্মকে কেন্দ্র করেই হয়েছে। সেই ধর্মের বিভাজনের মধ্যে দিয়ে যেটা হয়েছে, এবং সেই বিভাজনটা যাতে থাকে এবং সেইটাকে উস্কে দিয়ে তারা যাতে রাজনৈতিক ফায়দা সবসময় নিতে পারে, সেই কারণে তাকে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট দিয়ে সাময়িক রেমেডি দিয়েছে। তার জন্য দরকার ছিল যে হ্যানিম্যানের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটা কিওরিং করতে সময় নিলেও একটা সময় দেখা যেত যে ন্যাচারাল কিওর হয়ে যাচ্ছে। আজকে ৭৫ বছরে কিন্তু বাংলার ন্যাচারাল কিওর হলো না। বেশ, এরপরে এবার মূল যে প্রশ্ন, আসুন আমি তো আস্তে আস্তে মূল যে প্রশ্ন যে পুলিশ প্রশাসন আজকে কি সত্যি নিরুপায়, ইচ্ছাকৃত নিরুপায়, না চাকরির সুবাদে, নিজের স্বার্থের সুবাদে তারা ওই ঠিক পুলিশের যে করণীয়, যেটা প্রয়োজন বাংলার জন্য, সেই কাজটা করতে পারছে না? কি বলবেন আপনি? এখন একটা জিনিস কি জানেন, যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুল, ইন্ডিয়ান গভর্নমেন্ট রুল, এই যে সার্ভিস রুল ফর দ্য সার্ভিস পিপল, দোজ হু আর অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট, গভর্নর অফ স্টেট আর গভর্নর আর রাষ্ট্রপতি অফ ইন্ডিয়া, তাদের দ্বারা মনোনীত হন এই সমস্ত সরকারি পার্সোনালরা। তারা কিন্তু তাদের একটা ওথ আছে, সেটা হচ্ছে সরকারি আইন এবং সার্ভিস রুল, এটা সবসময় রয়েছে এবং ছিল, আগামী দিনেও থাকবে। কিন্তু আপনি বর্তমান পুলিশ সমাজ অবস্থান নিয়ে বেশি কথা বলছেন তো, সেই কারণে বলছি যে আমার তো একটা বয়স সান্নিধ্যে এসেছি, যৌবনটাও দেখেছি, ছাত্র জীবনটাও দেখেছি। সেই সময় যে পুলিশের অবস্থানটা দেখেছি, আজকের যে পুলিশের অবস্থান দেখছি, তার মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। আমি সেই সময় রাজনৈতিকভাবে ৭০-এর দশক ৬০-এর দশকে পুলিশের বড় বড় কর্তাদেরকে রাজনৈতিক নেতৃত্বদের বিরুদ্ধে বিষাদগার করতেও দেখেছি, এবং তাদের সেই গার্ডসটা ছিল, এবং রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে সেই সম্মানটা দিত, এবং এইটা সম্পূর্ণভাবে চলে গেল কিন্তু একটা ভলক্যানিক চেঞ্জের মধ্যে দিয়ে। একই ইমার্জেন্সি এলো, তারপরে পশ্চিমবঙ্গে কংগ্রেস গভর্নমেন্ট ৭৫ অব্দি থাকার পর, ৭৭ অব্দি থাকার পর হঠাৎ চলে গেল। চলে যাওয়ার পর একটা স্ট্যাটিক পরম্পরা নষ্ট হয়ে গেল। তারপরে সিপিএম প্লাস মাইনাস করতে করতে ক্ষমতায় এসে ঢুকলো, এবং সিপিএম এ ঢোকার মধ্যে সিপিএম এর যেটা সব থেকে সমস্যা, সিপিএম রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য, সামাজিক উদ্দেশ্য, দেশের উদ্দেশ্যকে বিধেয় করতে বেশিক্ষণ তাদের সময় লাগে না। সব থেকে সমস্যাটা সেটা, দেশ আগে না দল আগে। আমার খুব কষ্ট লাগে যখন দেখি
যে আপনার ভগৎ সিং এর আত্মবলিদান, তাকে কেন্দ্র করে 150টা লোক তাদের আত্মবলিদান, সেই আত্মবলিদানটাকে দেখার পর মনে হয় সত্যি তারা এই আত্মবলিদানটা কেন দিয়েছিল, তাদের কি দেওয়ার কোনো দরকার ছিল? যে দেশের মানুষ, যে দেশের ক্ষমতাবানরা তাদের আত্মবলিদানটাকে নিজেদের ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত কারণে ব্যবহার করে, তারা তো অনেক কিছু হতে পারত। দেশের স্বাধীনতায় যারা প্রাণ দিয়েছে তারা অনেক কিছু হতে পারত। যাক, সাহেবের লাঠি জুতো খাক, কাদের কি যায় আসত? তারা তো তাছাড়া ভাবেনি। তারা তো ভেবেছিল আমার দেশটা কোনো সাহেব বা পাঠানদের নয়, এই দেশটাকে আমাদের দেশ করতে হবে। কিন্তু তখন ভাবেনি যে পরম্পরা এত নচ্ছাড় হবে, যার ফলে দেশের অবস্থানটা এই জায়গাটায় দাঁড়িয়েছে। আর পুলিশও রাজনৈতিকভাবে, পুলিশ তার নিজের স্বাধীন সত্তা হারিয়ে রাজনৈতিকভাবে পদলেহনের দিকে চলে যাচ্ছে। তার একটা মাত্রই কারণ, আমি সবসময় একটা কথা বলছি, কারণটা কিন্তু খুব ব্যক্তি স্বার্থ। যদি কারণটা সামাজিক স্বার্থগ্রস্ত হতো তাহলে হয়তো আপনি অনেক বেশি পজিটিভ থাকতেন, কিন্তু তো আপনি সামাজিক স্বার্থের দিকে তাকাচ্ছেন না, আপনার ব্যক্তিগত স্বার্থের দিকে তাকাচ্ছেন। ব্যক্তিগত মানে সুখ, আহ্লাদ, সম্পত্তি সবকিছুর কারণে একটা মানিয়ে নেওয়ার ইচ্ছে প্রকাশ করছেন, যার ফলে তারাও দাসানুদাসের মতো ভূমিকা পালন করছে, এবং এটা ঠিক নয়। এবং যে গভর্নমেন্টই চলুক না কেন, গভর্নমেন্টেরও কতগুলো মিনিমাম এথিক্স থাকা দরকার, যে আমরা প্রশাসনকে কতটা রিলিয়েন্ট দেবো, হালকা রাখবো, আর কতটা তাকে বেঁধে রাখবো। ব্যাপারটা কি একটা যে ট্র্যাডিশনাল পরম্পরা যে চলছিল 34 বছর, তার একটা তো চেঞ্জিং দরকার ছিল, সেই পরম্পরার চেঞ্জিংটা এট এ গ্ল্যান্স রান করবে কেন? তাহলে তো বুঝতে পারা যায় না যে এটা দিস ইজ রাইট, দিস ইজ রং। কিন্তু সেটা তো হলো না, সেই সেরা ছুটিতে সবাই পাগলিয়ে বসে পড়লো। এই যে সিচুয়েশন, এই যে জায়গা তৈরি হয়েছে, দিন দিন মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে, মানুষ কিন্তু একটা জায়গা থেকে পদোন্নতি করছে, মানুষের মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে একটা সার্বিক যে ডামাডোল অবস্থা, এটা থেকে কিভাবে সমাজকে বাঁচানো? দেখুন, এই কথাটা যেটা বলেছেন এটা খুব বাস্তব কথা। প্রতিদিন বাজারে গেলেই বোঝা যাচ্ছে যে আজকে আলু 40 টাকা, যেটা মিনিমাম গরিব মানুষ, সাধারণ মানুষ সবাই লাগে। যাদের ডায়াবেটিকের অবস্থান আছে আলাদা কথা, যারা মানুষ কিছু নাও ডাল ভাত খেতে গেলে একটু আলু দিয়ে ডাল ভাত খেয়ে নিল বেঁচে থাকবার জন্য। কেন, সাধারণ মানুষের তো আর বৈভব জীবন নেই। বৈভব জীবন কিছু মানে যারা কারবারি, বড় কারবারি, বিত্তশালী আর রাজনৈতিক নেতা ছাড়া, আর তাদের ব্যক্তিগত জীবনে তো সাধারণ মানুষের বৈভবের কোনো জায়গা নেই। আমরা যে তিমিরের লোক সেই তিমিরেই থাকার লোক, সে আপনি আমি সবাই প্রত্যেকেই রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন যেটা হচ্ছে যে সাধারণভাবে মাস্তিকের মানুষের ন্যূনতম যেটা দরকার সেটা হচ্ছে তার মানে ইনকাম। তা ইনকামটাকে বাড়াচ্ছেন না, ইনকামটাকে স্ট্যাটিক করে রাখছেন, এক্সপেন্ডিচারটাকে বাড়াচ্ছেন। তা এক্সপেন্ডিচারকে কন্ট্রোল করবার জন্য কোনো নেই, কোনো ধরনের অবজারভেশন নেই এক্সপেন্ডিচারটাকে করবার জন্য, ইনকাট করবার জন্য। কারণ এই খাতা কলমে সব আছে, কিন্তু বাস্তবে তা নেই। এই যে না থাকা এবং এত নেগলিজেন্সি, সাধারণ মানুষকে উপেক্ষা করা, এবং ধরে নিয়েছে রাজনৈতিক দল সাধারণ মানুষ দে আর নাথিং বাট এ কনসিডারিং পিপল। ভোট আসবে, একবার ভোট দেবে, কিছু ভোট দেয়, 100% তো ভোট হয় না, 80% ভোটও দেয় না, তার মধ্যে নোটায় দেখা যায় 2.5-3% ভোট পড়ে। এই সব মিলিয়ে ভোটের অবস্থানটাও তো আস্তে আস্তে সীমিত হয়ে যাবে, এবং তাতে রাজনৈতিক দলের কোনো অসুবিধা নেই। তারা তাদের নিজেদের কর্মী দিয়ে ভোট দিয়ে সে যে সামান্য পার্সেন্টেজটা দরকার সেটা ফুলফিল করলেই দেশ চলবে তাদের মতো, তারা চালাবে দেশ।
মানুষ সচেতন যতক্ষণ না হবে, কিন্তু মানুষ সচেতন ততক্ষণ হবে এই চপেটা খাত খেতে খেতে। একটা জিনিস জানবেন, এভরি অ্যাকশন ইজ অ্যান অপোজিট রিয়াকশন। কিন্তু কখন হয়? আপনি আমাকে 4টে চিমটি কাটলে হবে না। ঘুষি মারতে মারতে একটা সার্টেন জায়গায় চলে আসার পর আপনি কিন্তু 10টা ঘুষি মেরে যে আনন্দ পেয়েছেন, আমি একটা ঘুড়ি আপনাকে যখন রিপিট দেব, কারণ 10টা ঘুষিকে সহ্য করে একটা ঘুষি, তখন কিন্তু কুপোকাত আপনি ওই ডব্লিউ খেলার মতো হয়ে যাবে, আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এটা কিন্তু বাস্তব। আপনি যেটা বলছেন, এরকম দিন কি ভারতবর্ষে আসতে পারে? অবশ্যই অবশ্যই। ভারতবর্ষ যে একটা অবস্থানের মধ্যে চলে গেছে, আপনি ভাবতে পারেন যে ভারতবর্ষে আমরা দেখতে পাই বিশাল এক শিল্পপতি, তার স্বামী স্ত্রী সোনার জ্যাকেট পরে, সোনার জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে। এটা রাজতন্ত্রে মানায়? গণতন্ত্রে কি মানায়? যেরকম একটা দিক, সেরকম আর একটা দিক, অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষের একটা মধ্যবিত্ত শ্রেণী, যে শ্রেণীটা ভারতবর্ষের অর্থনীতির বুনিয়াদ বলে ভারতবর্ষের অর্থনীতি বিবেচিত করত, এই মিশ্র অর্থনীতির যেটা অবস্থান, সেই জায়গায় দাঁড়িয়ে সেই মিশ্র অর্থনীতির বুনিয়াদ আজকে কিন্তু নিম্নমুখী। মধ্যবিত্তের অবস্থানটা নিম্নমুখ হয়ে যাচ্ছে, এবং আমরা পশ্চিমী অবস্থানটার ওপর ভীষণভাবে প্রভোকেটেড হয়েছি। তার কারণ এটা স্বাভাবিক। তার কারণ হচ্ছে প্রভোকেশন হওয়াতে কি হয়েছে, পশ্চিমী কায়দায় প্রভোকেশন হওয়াতে ভারতবর্ষের যে একটা পরম্পরা, সহিষ্ণুতার পরম্পরা আমরা হারিয়ে ফেলছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যাদের একটু বিচার বুদ্ধি আছে, তাদের সমবেতভাবে আপনাদের মতো বন্ধুদেরকে সাথে নিয়ে সমচ্চারিতভাবে বলা যে অনেক হয়েছে, এবার থামো, নতুন কিছু করো, নতুন কিছু ভাবো, হয় ধরো নয় ছাড়ো, একটা কিছু। এটাই হয়তো আগামী দিনে আসতে চলেছে। আর আমার তো মনে হয় সেটাই এরকমই ঘটনা, যে 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 অবস্থানটা দেখা যাচ্ছে তাতে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এটা অস্বীকার করে লাভ নেই। আমাদের যুব সমাজ কিন্তু একটা বৈভবের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছে, একটা সার্টেন, তাদেরও মধ্যে আবার পার্সেন্টেজ আছে। সবাই তো হাইলি এডুকেটেড নয়, তার একটা পার্সেন্টেজ আছে। কিন্তু ব্যাপারটা কি, সরকার কিন্তু দেখে, সরকার কিন্তু ওভারঅল, কিন্তু তার মধ্যে দিয়ে সরকার কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ পপুলেশনের ওপর ফোকাস করে। কেন ফোকাস করে? যে সেইটাকে ঠিক ধরে রাখবার জন্য, তার মানদণ্ডটা যাতে কমে না যায়। আর মিনিমাম ওয়েজেস তো নেই, মিনিমাম ওয়েজেস বলে কোনো জিনিসই নেই। এখন কারখানাওয়ালারা, যারা কারখানায়, যে কটা কারখানা আছে, সে কটা কারখানা এখন তুলে দিতে পারলে বাঁচে, এবং তারাও চাইছে। ওনার যে অভিমত, ওনার যে অভিজ্ঞতা, যেটা আমাদের ক্যামেরার সামনে, আমাদের পর্দায় হয়তো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, যে এই রকম প্রতিবাদ, এই রকম বিশ্লেষণ যদি এনার মতো মানুষ এগিয়ে আসেন, তাহলে হয়তো সমাজ উন্নত হবে। আমি বারবার করে করজোরে সবাইকে নিবেদন করব, যারা শাসক বর্গ, আপনারা দলমত নির্বিশেষে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো পার্লামেন্টের যখন সেশন দেখি, তখন নিজেকে খুব কষ্ট হয় যে আমরা সমচ্চারিতভাবে আমাদের দাবি আদায় করতে পারি না। কেন আমরা বাঙালিকে দেশি কাঁকড়া বলে আখ্যায়িত করা হবে? ভারতবর্ষে তো নানা বর্ণ, নানা জাতের জায়গা, তারা তাদের রাজ্যের জন্য যখন একসাথে বিদেশি কাঁকড়ার মতো লড়াই করে, তখন আমরা দেশি কাঁকড়ার মতো একে অপরের পা ধরে টানি কেন? এইটা কিন্তু একটা ভাবনার বিষয়। তার কারণ দেশ চলবে দেশের মতো, রাজনীতি চলবে রাজনীতির মতো, মানুষ চলবে মানুষের মতো। এই সংমিশ্রণটা যদি না থাকে, খালি আমি রাজনীতি করছি বলে আমি কিছু বড় লোক হব, কয়েকটা পরিবারকে, মানে জেনারেশনকে বড় লোক করে দেবো, তার জন্য যদি রাজনীতি করা হয়,
তাহলে সেই রাজনীতির অবসান ঘটুক, এটা আমি মনোপ্রাণে কামনা করি। আমার এটা অনুভূতি, একটা বয়সন্ধির দিয়ে এসে এই অনুভূতিটা হয়েছে। লেখালেখির জগতে থাকি, আমরা তো স্পন্সরশিপ নিয়ে থাকি না, যে আমাদেরকে রাজ্য সরকার অমুক সরকার কেউ স্পন্সরশিপ দেয় না, এবং আমরা মানুষের স্পন্সরশিপ নিয়ে বেঁচে আছি। আমাকে জীবনমুখী কবিতা কোনো রাজ্য সরকার বলেনি, আমাকে জীবনমুখী কবির আখ্যা দিয়েছে সাধারণ মানুষ। দেখবেন ইতিহাস বলে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, যেটা রাজা সুবোধ মল্লিক মানে রাজা সুবোধ মল্লিক কিন্তু রাজা ছিলেন না, উনি ছিলেন মানুষের রাজা। ওনার যে সম্পত্তি ছিল মানুষকে বিতরণ করতে, স্বাধীনতা সংগ্রামে তিনি একটা পুরোধা ছিলেন। মানুষ তাকে ভালোবেসে ডাকতো রাজা বলে, আমাকে ভালোবেসে ডাকে জীবনমুখী কবি বলে। এটাই আমার প্রাণ। এত কিছু কথার মধ্য থেকে আর একটা কিন্তু প্রশ্ন আপনাকে আমার করতে ইচ্ছা করছে, যে এত কিছুর মাঝেও মানুষ এত কিছু জানে, এত কিছু বোঝে, তার মধ্যেও দেশের প্রেম, এটা আমার দেশ, আমি ভারতীয়, এইটা কিন্তু অনেক সময় সেই খুঁজে পাওয়া যাচ্ছে। কি বলবেন? এটা খুব বাস্তব কথা বলেছেন, ভীষণ বাস্তব কথা বলেছেন, যে এইটা যেটা প্রথম থেকে দেশের শিক্ষা দেওয়া উচিত ছিল। দেশ জন্মগ্রহণের সাথে সাথে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, যেটা নেতাজি বলেছিলেন, যে ভারতবর্ষের স্বাধীনতার পর ভারতবর্ষের মানুষকে 5 বছর একটা নিয়ম অনুবর্তিতার মধ্যে থাকা দরকার, যার পরিচালনা করবে সরকার। সেখান থেকে মানুষকে সেই শিক্ষাই দেবে যে আগে আমি, ভারতবর্ষ যেহেতু ধর্ম মিলনের জায়গা, সেখানে বিভিন্ন ধর্ম থাকবে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই থাকবে, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। যার যার উপাসনালয়, যার যার পূজা করবে, সব ঠিক করবে, কিন্তু গর্বের সাথে বলবে আমি ভারতীয়। আগে ভারতীয়, তারপরে আমি হিন্দু, তারপরে আমি মুসলমান, তারপরে আমি খ্রিস্টান, আমি যা কিছু সব, আমি আগে ভারতীয় তারপরে সব। কিন্তু তা হয় না। কি তৈরি হয়ে গেল? আমরা ভারতবাসীরা নানা বর্ণে নানা ফুলের মতো আমরা বিচরণ করছি, কিন্তু আমরা আমাদের ধর্মের আইডেন্টিটিটাকে আগে নিয়ে ধ্বজার মতো বহন করছি। দেশের যে প্রকৃত ধ্বজা, দেশের যে ধ্বজা, দেশকে সামনে রেখে আমরা ভারতীয় এই গর্ব অনুভব করাটা, সেটা কিন্তু আমরা আর করতে পারছি না। এটাই বড় দুঃখের। এটার ব্যাপারেও আমি এটার জন্যে দায়ীটা, আমরা তো সাধারণ মানুষ, তো লেম্যান, সাধারণ মানুষের পক্ষে সব বোঝা সম্ভব না। সেখানে বোঝাতে গেলে রাজনৈতিক দলের একটা ভূমিকা থাকে, সেটা পালন করেন। আর একটা জিনিস কিন্তু আপনাকে আমি বলতে চাই, যে যেটা হচ্ছে, আপনি কি এক কথায় মানুষের সংজ্ঞা কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান বলতে পারবেন? সম্ভব নয়। একটা অদ্ভুত ধরনের অবস্থান দিয়ে মানুষের মননটা তৈরি, যেখানে কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, ব্যক্তিগত জীবনে চাহিদা পাওয়া সবকিছু রয়েছে। তার ঊর্ধ্বে কেউ আর উঠতে পারছে না। তা সবকিছুর মধ্যে থেকেও যদি একটু উঠতে পারত, তাহলে সে নিজেকে ভারতীয় বলে ভাবতে শিখত, যেটা খুব দরকার। যে ভারতবর্ষটা কারুর পৈতৃক জায়গা নয়, কারুর পৈতৃক সম্পত্তি নয়। আমরা যারা জন্মেছি ভারতবর্ষে, আমাদের সবাই, সে যে ধর্মেরই হই না কেন, হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, সব কিছু, শিখ, ঈসাই, আমরা সবাই ভাই ভাই, এবং আমরা ভারতীয় ভাই। আগে সেটা এই ডোমের ছেলে, ওই মুচির ছেলে, ওই ব্রাহ্মণের ছেলে, ওই কায়স্থর ছেলে, ওই মুসলমানের ছেলে, হোয়াট ইজ দিস? এটা কি? এটা বলার অর্থটা কি? এটা বলে তো নিজেকে ছোট করা, ব্যক্তিকে ছোট করার সাথে নিজের মনটাকে ছোট করা। তার কারণ গুড লিসনার নেই। যেটা দরকার, যে গুড গভর্নেন্সের জন্য গুড লিসনার দরকার, গুড টিচার দরকার। আমাদের টিচারের বড্ড অভাব। কেন? টিচাররা সব স্বার্থান্বেষী, স্বার্থপর।
তাদের শিক্ষা, সেই শিক্ষিত করবার জন্য তারা মানুষকে জন্মগ্রহণ করেনি। তারা তাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য জন্মগ্রহণ করেছে। তারা মহামানব, মনীষী। আর আসল মনীষীরা আজকে সমস্ত উই পোকায় খেয়ে তাদের ছবিকে সারকার করে দিয়েছে। একটা জিনিস দেখুন, আমরা কেউ ভালোভাবে এখন বাচ্চাদেরকে, যেটা হয়ে গেছে, এটা মধ্যবিত্ত পরিবারে বিশেষ করে হয়েছে, যে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ব্যক্তিদের সম্বন্ধে জানানো, সেই অবস্থানটা কিন্তু নেই, একদম নেই। এখন সমস্ত ওয়েস্টার্নাইজড কালচারের সমস্ত লোকজনের কথা বলুন, তারা এক হু হু করে সঙ্গে সঙ্গে বলে দেবে। ভগৎ সিং, ক্ষুদিরামের কথা বলুন, মাস্টারদার কথা বলুন, মাথা চুলকাবে, চুলকোতে কম বয়সে টাকি হয়ে যাবে। এই অবস্থা হয়ে গেছে। একটা জাতীয় পাঠ দরকার, যা মানে ন্যাশনাল তৈরি করবার জন্য, এসেন্স তৈরি করবার জন্য, ন্যাশনাল মাইন্ড তৈরি করবার জন্য। যে মিডিয়ামেই পড়ুক না কেন, সে উর্দু মিডিয়ামে পড়ুক, ইংরেজি মিডিয়ামে পড়ুক, আর যাই পড়ুক না কেন, সেটা কোনো বড় কথা না। ভারতীয় ইতিহাস, ভারতীয় ইতিহাস, ভারতের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। এই মিডিয়াম বলে এটা পড়বে না, ওটা হবে না, তাহলে ওটা হবে না। তাহলে যে জায়গায় যাচ্ছে সমাজ ব্যবস্থা, তো আগামী দিনে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষকে সুজলা সুফলা করার জন্য যে সকল মহাপুরুষ, মহামানব এসেছিলেন, তাদেরকে তো মানুষ ভুলে যাবে। অবশ্যই ভুলে যাবে। কেন? সমস্তটা ডিপেন্ড করতে কালচারের উপর। আপনি যদি নার্চার না করেন, কালচার না করেন, তাহলে তো ভুলে যেতে বাধ্য হবে। তার একটা কারণ, সেদিনকে একটা পার্লামেন্টে দেখলাম, ভালো লাগলো, যে সুষমা স্বরাজের মেয়ে পার্লামেন্টে এবার ওত নিল সংস্কৃত ভাষায়। ভারতবর্ষের সংস্কৃত, পালি কিন্তু একটা আদি ভাষা, সংস্কৃত ভাষায় শ্লোক নিয়েছেন। কোন দল কি নিয়েছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, সব কয়েনের এপিট আর ওপিট, আমি ওইসব নিয়ে ভাবছি না। অ্যাজ এ ভারতীয় হিসাবে আমার দুঃখ, আমার মনের অবস্থান, সেটাই আপনার কাছে আমি ব্যক্ত করছি। বা এই রাজনৈতিক দলের কোনো কারুর হয়ে প্রোপাগান্ডা করবার জন্য আমি খুব একটা লালায়িত নই। যেই 52 সেই 53, কিছু যায় আসবে না। যারা সাহিত্য চর্চা করেন, নানা রকম চর্চা করেন, যারা মনে করেন যে এইভাবে কথা বলতে গেলে তাদের ভাত দুটির অভাব হবে, তারা বলবে না। যারা মনে করে মুড়ি জল খেয়ে বেঁচে থাকা যায়, তারা বলবে। এটা যে পরিষ্কার কথা, বলতে তো হবে। সবই যদি আপনি একটা জিনিস জানবেন, সারা পৃথিবীর ইতিহাসে যে অত্যাচার আসেই সমাজে, কিন্তু সেই অত্যাচারটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। একটা সাডেন টাইমে চরম অত্যাচার হয়, তারপরে কিন্তু আবার একটা শান্তিও বিরাজ করে। অত্যাচার যেরকম দিনের পর আলো রাত হয়, অত্যাচারের পর আবার শান্তিও আসে। কিন্তু অত্যাচারে ভয় পেয়ে যাওয়াটা কিন্তু সঠিক লক্ষণ নয়। কিন্তু আজকে যেটা হয়েছে, আমরা 70-এর দশকের যুবক, আমরা যেরকম উদ্বেলিত ছিল আমাদের যৌবন, আজকের এই বিংশ শতাব্দীর যুবকদের উদ্বেলিত প্রাণ কিন্তু সেইভাবে নেই। তার একটা কারণও আছে। সেই কারণটা হচ্ছে, আমরা 70-এর দশকের 50, 60, 40 খুব ন্যারো মার্জিনাল বছরগুলো দেখেছি। তো তখন কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের, ভারতবর্ষের স্বাধীনতা সব নিয়ে কিন্তু একটা ভীষণ ভালো আলোচনার অবস্থান ছিল। যত দিন গেছে, আমরা সেই সময় পার্লামেন্ট চলছে যখন, যারা পার্লামেন্টের সদস্য ছিলেন, লেজিসলেটর যারা ছিলেন, তাদেরকে আমরা কিন্তু ভাবতাম সত্যি মহামানব। ভাবতাম, আমাদের যৌবনে ভাবতাম, কৈশোরে ভাবতাম মহামানব। আজকে কিন্তু আর সেটা ভাবতে পারা যাচ্ছে না। তারা মহামানব, তারা মানবতা, তাদের মানবতায় বিলীন হয়ে গেছে, আর কোনো মহামানবতাই নেই। কোন পর্যায়ে চলে গেছে এখনো তা আমরা বলতে পারছি না।
খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু। কেন যারা একটা মানে হবে, আইডেন্টিক্যাল হবে, যাকে দেখে মানুষ শিখবে, সেই ভাবমূর্তি যদি তার নষ্ট হয়ে যায়, তাহলে কাকে দেখে কে শিখবে? যার জন্য প্রবলেমটা কোথায়? আজকে চুরি করলে সে সরকারি কর্মচারী হোক, রাজনৈতিক কর্মী হোক, তার একটাই কথা, ও করেছে আমি কেন করব না, ও করলে আমি করছি। তাহলে ওটা কেন করবি, কেন আপনি করছেন, এটা বলার কোনো অবকাশ আর নেই। খুব ভয়ঙ্কর পরিস্থিতি, কিন্তু এর একটা রাস্তা দরকার। আমি মনে করি একটা রবীন্দ্রনাথ নজরুলের বঙ্গস্থান এত সহজে ম্লান হয়ে যাবে না। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।